কীর্তি সেনগুপ্তের লেখা গল্প পিয়া বিথি। দরজাটা বন্ধ করতে কতদিন আর বারণ করতে হবে তোমাকে বৌমা? বলি দুপুরবেলা ঘরের ভিতরে বসে কি এমন করো যে তোমাকে খিল দিতে হয়? দত্তবাড়ি 3 মাসের পুরনো বউ বিথিকা সারাদিন কাজের শেষে নিজের ঘরে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে রোজ। নিজেকে খানিক আলুথালু করে ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে থাকা ব্লাউজ আর অন্তর্বাসের বাঁধন আলগা করে। বাপের বাড়ি থেকে আসা দামি নরম গদিটার উপর ক্লান্ত শরীরটাকে ছেড়ে দেয়। ঠিক মিনিট 15। জ্যৈষ্ঠ মাসের প্রকট গরমে ঘামে ভেজা শরীরটা ঠান্ডা হওয়ার আগেই শুরু হয় ডাকাডাকি। বিথিকা জানে যে তার এখন কোনো কাজ নেই, তবুও একটু বিশ্রামের অবকাশ নেই তার। দরজা বন্ধ করলেই তার শাশুড়ির হাঁকাহাঁকি শুরু হয়ে যায়। এখন তিনি এসে বসে থাকবেন সেই সন্ধে পর্যন্ত, যতক্ষণ না তার ছেলে সুদীপ্ত ফিরছে অফিস থেকে। তবে ছেলে ফিরলেও যে বিথিকা তার বরকে একা পাবে সে ভাবনা স্বপ্নের মতো। 2 মিনিট পরে পরেই শাশুড়ির কিছু কাজ মনে পড়ে যায় ছেলের সাথে। এই ব্যবস্থা ওর বিয়ের পর থেকেই। একে নতুন বউ, তার উপরে মুখচোরা বিথিকা কিছু বলতেও পারে না। আর সুদীপ্ত, সে চেনে তার মাকে, কিছু বলতে গেলেই হাজার একটা কথা শুরু হয়ে যাবে। তাই ওদের ঘরের দরজায় খিল দেওয়া যায় না। ব্যানার্জি বাড়ির মেয়ে বিথিকা, বাবা মায়ের আদরের ওরা 2 বোন। বিথি ছোট, পড়াশোনার বাইরে বিথির প্রাণ হলো ওর নাচ। ওর মনেও পড়ে না কোন ক্লাস থেকে ও নাচ শিখছে। আমার সাথে বিথির আলাপ কলেজে। ছটফটে প্রাণবন্ত বিথি, সব সময় মুখে হাসি। আমার ভালো লাগতো ওকে, আজও লাগে। নিজের একটা স্বপ্ন নিয়ে জীবনে এগিয়ে চলা সাধারণ একটা মেয়ে। সুদীপ্তর সাথে ওর প্রেমটা অনেক দিনের হলেও ওদের প্রেমটা ঠিক আর 5 জনের মতন ছিল না। মানে গঙ্গার পাড়ে বসে গল্প করা বা পার্কের বেঞ্চে বসে হাতের উপর হাত রেখে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে সময় কাটানো, কোনোটাই ওদের করা হয়ে ওঠেনি। কোচিংয়ে পড়তে যাওয়া বা কলেজের পরে একটু দেখা, এই ছিল ওদের প্রেমের দৌড়। বিথি থেকে সুদীপ্ত বেশ কিছুটা বয়সে বড়, তাই খানিকটা শাসনের ছোঁয়া থাকতো। তবে সেটার রোমাঞ্চ নিশ্চয়ই আলাদা হয়। বিথিকে দেখে বুঝতাম সেটা। সুদীপ্তর ব্যাপারে কথা বলতে গেলেই ওর মুখটা লাল হয়ে যেত। গলার স্বর নামিয়ে লজ্জা লজ্জা চোখে জানাতো ওদের দেখা করার কথা। সপ্তাহে 2 দিন বিথির নাচের স্কুলের বাইরে সুদীপ্ত এসে অপেক্ষা করত। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর নিজে বাড়ি ফিরত। আমরা তখন 1ম বর্ষের ছাত্রী, যখন সুদীপ্ত চাকরিটা হয়। তাই ব্রাহ্মণ না হলেও সরকারি কর্মচারী সুদীপ্তর সাথে মেয়ের জীবন সুখেরই হবে ভেবে গ্রাজুয়েশনের পরেই মেয়ের দায়িত্ব সুদীপ্তর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন বিথির মা বাবা। আমার যাওয়া হয়নি ওদের বিয়েতে, তাই ওদের বিয়ের বেশ কয়েক মাস পরে গেছিলাম ওর শ্বশুরবাড়িতে ওর সাথে দেখা করতে। বড়লোক বাবার আদরের মেয়েকে দেখে এসেছিলাম খুব সাধারণ একটা বাড়িতে। ওদের শরিকি বাড়িটা দোতলা হলেও অংশীদার অনেক। ওদের ভাগে পড়েছিল দোতলার একটা অংশ। পুরনো আমলের বাড়ি বলে ঘরগুলো বেশ বড়সড়। সামনে একটা লম্বা বারান্দা, ওর জন্য বরাদ্দ ঘরটা রাস্তার ধারে। ঘরের পাশে সিঁড়ির নিচে রান্নার জায়গা। আর বাথরুম যেতে হলে লম্বা বারান্দার শেষ প্রান্তে যেতে হবে শাশুড়ির ঘরটা পেরিয়ে। আমি একটু সকাল সকালই গেছিলাম ওর বাড়িতে, সারাদিন ওর সাথে কাটিয়ে ফিরবো বলে। প্রথমবার ওর বাড়িতে কোনো বন্ধু এসেছে বলে অভ্যর্থনা জানানোর কোনো ত্রুটি ছিল না। যথারীতি ওর শাশুড়ি আমাদের মাঝেই এসে বসেছিল। নিজের ঘর সংসারের গল্প এমনভাবে গুছিয়ে বলছিলেন যে আমার মাঝে মাঝেই বুঝতে অসুবিধা হচ্ছিল কার নতুন বিয়ে হয়েছে। খুব বেশি সময় লাগেনি আমার বুঝে নিতে যে উনি সংসারে বিথিকে কোনো অধিকার ছেড়ে দিতে রাজি নন। বুঝতে পারলেও আমি কোনো কিছু প্রকাশ করিনি বিথির কাছে। ভাবি হয়তো পরে সব ঠিক হয়ে যাবে। অনেক মাই পারেন না তার নিজের হাতে সাজানো সংসারকে নতুন প্রজন্মের হাতে সহজে ছেড়ে দিতে। উনি ঘণ্টাখানেক পর আমাদের একা ছেড়ে দিলেও সারাদিনে আমরা ওই লম্বা বারান্দা পেরিয়ে যতবার বাথরুমে গেছি ওনার ঘরের ভেতর থেকে প্রশ্ন ভেসে এসেছে, কোথায় যাচ্ছ বৌমা? অথচ ওই বারান্দার ওই প্রান্তে বাথরুম ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই। বিথির কাছে দরজার ইতিহাসও তখনই জেনেছিলাম আমি। ওর বাড়ি থেকে আসার আগে শুধু বলে এসেছিলাম, আর যাই করিস নাচটা ছাড়িস না, ওটাই তোর বেঁচে থাকার রসদ হয়ে উঠবে একদিন। ওর চোখে জল ছিল। হয়তো কয়েক মাসেই ও বুঝে গেছিল
সেটা কতটা দুষ্কর স্বপ্ন। প্রথম 1 বছর বিথির ঘরের দরজা রাতেও বন্ধ হয়নি। ওর শাশুড়ি নাকি রোজ মাঝরাতে ছেলেকে একবার না দেখলে শান্তি হয় না। সারাদিনের ক্লান্তির পরে দুজনে নিজেদের মতো করে রাতের অন্ধকারকে যে উপভোগ করবে তার উপায়ও ছিল না। লজ্জার অশান্তির ভয়ে সুদীপ্তও মাকে কিছু বলতে পারত না। বিথিকে বোঝাতো আরও কটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। এক আজব সংসারে গিয়ে পড়েছিল বিথি। বুঝে উঠতে পারতো না ঠিক কী চায় ওর শাশুড়ি। নিজের মন ঠিক রাখার জন্য আবার নাচটা শুরু করে। আপত্তি এসেছিল প্রবল, কিন্তু সুদীপ্ত সম্মতি থাকাতে সেটা টেকেনি। নাচের ক্লাসে এসে আবার যেন প্রাণ ফিরে পায় বিথি। ওর নাচের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ওর শ্বশুরবাড়ির কিছু মানুষও উপস্থিত ছিলেন। তাদের মুখে বিথির প্রশংসা বাক্য খুব একটা স্বস্তি দেয় না ওর শাশুড়িকে। যদিও তাতে অন্য একটা কাজ হয়, ঘরের দরজা বন্ধ করার অনুমতি পাওয়া যায়। কিন্তু তার পেছনের কারণটা বিথি বুঝতে পারে মাস 4 পরেই। তখন সে অন্তঃসত্ত্বা, স্বভাবতই বন্ধ হয় নাচ। শাশুড়ির হাবে ভাবে কথায় বিথি বুঝতে পারে যে ওর নাচ বন্ধ করতে হলে এটাই একমাত্র উপায়। সেটা একজন মেয়ে, তার উপরে একজন মা হয়ে ওর শাশুড়ি খুব ভালো জানতেন। বিথি একটু দুঃখ পেল বাবা হওয়ার খবরে সুদীপ্তর হাসি মুখটা ওকে সব ভুলিয়ে দেয়। দেখতে দেখতে কেটে যায় সময়। ওদের মেয়ের অন্নপ্রাশনে আমিও ছিলাম নিমন্ত্রিতদের দলে। ছোট্ট পিয়াকে কোলে নিয়ে ওর মায়ের কানে কানে বলে এলাম, এবার কিন্তু এই মেয়েই হবে তোর ঢাল সব ব্যাপারে। এরপর কেটে গেল অনেকগুলো বছর। বিথির সাথে আমার যোগাযোগটা কমে গেছে অনেকটাই। কিছুটা আমার নিজের ব্যস্ততা আর কিছুটা ওর। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারতাম ওর পারফরমেন্সের কথা। বিভিন্ন প্রোগ্রামে ছবি আপলোড করতো বিথি। ভালো লাগতো ওকে দেখে। খুশি হতাম জেনে যে ওর সংসারের প্রতিকূলতা ওকে আটকে রাখতে পারেনি। প্রায় 15 বছর পরে একদিন আমার মেসেঞ্জারে একটা মেসেজ ঢুকলো, বিথির মেসেজ। খুব খুশি হয়ে মেসেঞ্জার খুলে দেখলাম অনেক বড় একটা মেসেজ লিখেছে আমাকে। কী রে, বিয়ে করেছিস নাকি এখনো একাই জীবন কাটাচ্ছিস? মনে হয় একাই আছিস, না হলে একটা খবর নিশ্চয়ই পেতাম আমি। জানিস, তুই ভালোই আছিস। এখন বুঝতে পারি বিবাহিত মেয়েদের উচ্চাকাঙ্ক্ষী হতে নেই। কারণ স্কুল কলেজের পরীক্ষার অঙ্কগুলোর সমাধান একটা বাঁধা ধরা নিয়ম মেনে করা গেলেও সংসারের জটিল অঙ্কগুলোর কোনো গতে বাঁধা নিয়ম থাকে না। সেগুলো সমাধান পর্বে হয় তোকে নিজের স্বপ্নকে ভুলতে হবে, না হলে সংসার করার ইচ্ছে। তবে সংসারের জটিল অঙ্কের সমাধানের পিছনে ছুটতে গিয়ে কখন যে তোর স্বপ্নটা ধুলোর আস্তরণ পড়ে যাবে সেটা তুই বুঝতেও পারবি না। আর ঠিক তারপরেই অনুভূত হয় একটা গন্ধ, সংসারের পাঁকে জড়িয়ে থাকা মরে যাওয়া ভালোবাসার উৎকট গন্ধ। নিজের স্বপ্নগুলো সরিয়ে রেখে পুরো সময় আর নিজের ভালোবাসার সবটুকু এই সংসার আর মেয়ের পিছনে উজাড় করার পরে আজকে বুঝতে পারলাম যে আমার নিজের বলে কিছুই নেই। নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছি আমি। মেয়ে ছোট ছিল বলে নাচটাকে নিয়ে এগিয়ে যেতে পারিনি। শুধুমাত্র ভালোবাসার তাগিদে কিছু অনুষ্ঠান করেছি বিনা পারিশ্রমিকে। মেয়েটাও আমার কি সুন্দর নাচে জানিস, কিন্তু সেটাও বন্ধ করে দিতে হলো ওরই পড়াশোনার অজুহাতে। সবটাই মেনে নিলাম অশান্তি এড়ানোর ভয়ে। ভাবলাম মেয়ের উচ্চ মাধ্যমিকের পরে ওকে আবার ভর্তি করাবো আর নিজেও শুরু করব। কিন্তু এ পর্যন্ত তাও ঠিক ছিল। আমি জানি এই পরিস্থিতি বহু মেয়ের জীবনেই এসেছে এবং ভবিষ্যতেও আসবে। কিন্তু আজকে যা হলো তাতে পরিষ্কার বুঝতে পারলাম যে এই সংসারে আমার নিজের বলে কিছুই নেই। তাই তো তোর কথাই মনে হলো। আমার বাবার দেওয়ার যতটুকু আছে তাতে আমার সারা জীবন চলে যাবে। যদি আমি তোর কাছে চলে আসি, আমায় থাকতে দিবি অন্তত কিছুদিন বা কয়েকটা মাস, যতদিন না আমি একটু স্বাবলম্বী হই? মেসেজটা পড়ার পরে উত্তরটা মেসেজ করার ক্ষমতা ছিল না আমার। বহু বছর ব্যবহার না করার নম্বরটা মিলিয়ে ফেললাম তখনই। উত্তর এলো, রাতে কথা বলবো। বুঝলাম কথা না বললেও দুজনের কাছেই দুজনের নম্বরটা এখনও রয়ে গেছে। মোবাইল পাল্টে ফেললেও আমাদের কন্ট্যাক্ট লিস্টটা পাল্টায়নি এতগুলো বছরেও। রাত 12টায় ঢুকলো মেসেজ আবার, জেগে আছিস? কথা বলা যাবে এখন? ফোন করলে কথা বলতে পারবি? আমি বললাম, হ্যাঁ কর। রিং হওয়ার সাথে সাথেই ফোনটা ধরে নিল বিথি।
কতদিন পরে শুনলাম ওর গলাটা। আমার গলা শুনেই হয়তো ভীষণ খুশি লাগছিল ওকে। জানতে চাইলাম ওর কাছেই, কি হয়েছে, এত রাত অবধি জেগে আছিস কেন তুই? এ তো রোজের ব্যাপার, মেয়ে পড়ছে আর আমি জেগে বসে। কেন, ও কি একা পড়তে পারে না? ভীষণ ফাঁকিবাজ, সামনে না থাকলেই মোবাইল নিয়ে খেলতে থাকে। উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু ওর থেকে আমার চিন্তা বেশি। মাধ্যমিকে কত পেয়েছিল জিজ্ঞেস করতে বলল। 92.4%। অবাকই হলাম, যে মেয়ে ওই নম্বর পায় তার পাশেও জেগে বসে থাকতে হয় কাউকে। আচ্ছা, এবার বল তো, কি হয়েছে? এত বছর পরে তোর মেসেজটা পেয়ে খুবই অবাক হলাম রে। একই রকম রয়ে গেলেন মহিলা। হ্যাঁ, উনি হয়তো কোনোদিনই পাল্টাবেন না রে। তাহলে তুই পাল্টে যা। আর কি এমন হলো যে তুই বাড়ি ছাড়ার কথা ভাবলি? তোর বরকে আমি যতটুকু চিনেছিলাম, ও তো তোকে সাপোর্টই করতো রে। তাহলে? করে তো সাপোর্ট, মায়ের সাথে যাতে অশান্তি না হয় তার জন্য আপনাকে বুঝিয়ে সংসারের শান্তিকে সাপোর্ট করেই তো। কিন্তু এতগুলো বছরে আমি বুঝে গেছি এই বাড়িতে আমার কোনো অধিকারই নেই। সেই কথাটাই তো জানতে চাইছি, যে কি হলো। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে একটা ছোট ফ্ল্যাটে মা চলে গেছে। ওটা দিদির বাড়ির কাছাকাছি। কারণ বিপদে আপদে আমি না পারলেও দিদি পারে মায়ের খেয়াল রাখতে। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না কদিন যাবৎ, আর দিদির শরীরটাও ভালো নয়। তাই ওর শরীর খারাপের কথা শুনে বড় মুখ করে আমি জানিয়েছিলাম মাকে আমি নিয়ে আসবো আমার কাছে, আমার বাড়িতে। কিন্তু আমার বাড়িতে আমার শাশুড়ি মা প্রশ্ন করেছেন, আমার বাড়িতে কেন? মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকা কি মেয়ের মায়ের শোভা পায়? বললাম বুঝিয়ে কেন আনতে চাইছিলাম, কিন্তু নাকচ হয়ে গেল। বর ফেরার পরে ওকে বলতেই পরিষ্কার বলে দিল, কি দরকার মাকে আনার, জানোই তো অশান্তি হয়। তার থেকেই তুমি ও বাড়িতে চলে যাও। কিছু বললাম না, আসলে প্রবৃত্তি হলো না কিছু বলবার। আরও একবার বুঝে গেলাম এ বাড়িতে আমার কোনো অধিকার নেই। এর থেকে ভালো আমিই বেরিয়ে যাই এখান থেকে। যাদের জন্য সারা জীবন শুধু করে গেলাম নিজের কথা না ভেবে, আজ নিজের প্রয়োজনে তাদেরকেই পাশে পেলাম না। যে মেয়ের পড়াশোনার পরীক্ষার অজুহাতে আমাকে নাচ ছাড়তে বাধ্য করা হয়েছে, আজকে সেই মেয়ের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে কি অনায়াসে আমাকে চলে যেতে বলল ওকে ফেলে। বিথির কথাগুলো শুনে অনুভব করতে পারছিলাম ওর ভিতরের কষ্টটা। কিন্তু আমি কিছু বলার আগেই শুনতে পেলাম, না আন্টি, মা দিদানকে এই বাড়িতেই আনবে। যদি কেউ কিছু বলে আমি প্রতিবাদ করব। এই বাড়ি আমার মায়ের না হলে আমারও নয়। এখানে আমারও কোনো অধিকার থাকতে পারে না। আর এটাও জানতে চাইবো ঠামুর কাছেই, যদি এই বাড়িতে দিদান আসতে না পারে মায়ের শ্বশুর বাড়ি বলে, তাহলে ঠামু ঠিক কোন হিসেবে তার মেয়ের শ্বশুর বাড়ি যান থাকার জন্য। তুমি চিন্তা করো না, আমি মাকে ঠিক সামলে নেব। আমি বিথিকে কিছু বলার আগেই বিথির মেয়ে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে আমাকে ঝড়ের বেগে কথাগুলো বলে ফোনটা আবার ওর মাকে দিয়ে দেয়। শুনলি, শুনলি তুই মেয়ের কথা? বিথি চিৎকার করে ওঠে। তোর মনে আছে বিথি আমার কথাটা? ছোট্ট পিয়াকে কোলে নিয়ে তোকে বলেছিলাম তোর মেয়েই হবে তোর ঢাল। কিন্তু আমি নিজেও ভাবিনি এমন শক্ত ঢালে পরিণত হবে। যদি পারিস তো মেয়েটাকে সৎসাহস দিস। নিজে সারা জীবন শামুকের খোলায় ঢুকে কাটিয়ে দিয়েছিস বলে মেয়েটাকেও সেটা করতে বাধ্য করিস না। তুই তো নিজেই কিছু করতে চাসনি, তাই অন্যকে নিজের স্বপ্নের সামনে পথের বাধা নামক অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিস। সেটা তোকে সাহায্যও করেছে নিজের মনকে সান্ত্বনা দিতে। কিন্তু আর করিস না, এখনো সময় শেষ হয়ে যায়নি। পালিয়ে যাওয়াটা খুব সোজা, কিন্তু সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে নিজের জায়গা তৈরি করবার লড়াইটা অনেক কঠিন। সুদীপ্ত কিন্তু তোর পাশেই ছিল, হয়তো তোর নিজেরই জোর ছিল না বলে সেও অশান্তির ভয়ে আপোস করে নিয়েছে। তবে তোর ভাগ্য ভালো যে এখন তোর পাশে তোর গর্ভজাত সন্তান। বাড়ির বউয়ের ইচ্ছের প্রকাশকে স্পর্ধা বলে মনে হলেও নাতনির ইচ্ছেকে আবদার বলেই মনে হয়। মাসখানেক আগে আমার ফোনটা বেজে উঠল একদিন দুপুরবেলায়। ফোনটা রিসিভ করে কানে ধরতেই শুনতে পেলাম পিয়ার উচ্ছ্বসিত কণ্ঠস্বর। আন্টি, আগামী রবিবার চলে এসো আইসিসিআরে, আমার প্রথম একক নৃত্য পরিবেশন। বিকেল 5টায় কিন্তু, ভুলে যেও না।
রবিবার সেখানে পৌঁছে গেলাম যথাসময়ে। বাইরে বড় করে পোস্টার দেওয়া রয়েছে পিয়ার। পিয়াকে ফোন করতেই একটা ছেলে এসে হাতে টিকিট ধরিয়ে দিয়ে চলে গেল। পিয়ার নির্দেশ মতন আমি হলের ভেতরে একটা সিট দখল করে নিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার কথা 5টায়, কিন্তু প্রায় 6টা বাজতে যাচ্ছে, অথচ পর্দা সরছে না। কানাঘুষো শুনছি পিয়া অসুস্থ হয়ে পড়েছে। আমার মনটা অস্থির লাগছে। দর্শকদের মধ্যেও কথা শুরু হয়ে গেছে অনুষ্ঠানের এত দেরি দেখে। ঠিক 6টায় শুরু হলো অনুষ্ঠান। একটু দূরে বসলেও স্টেজের উপরে নৃত্যরত মেয়েটাকে চিনতে আমার এতটুকু কষ্ট হলো না। প্রায় 15 মিনিটের একটা পারফরমেন্স শেষ হতেই প্রবল করতালির আওয়াজ পেছনে ফেলে আমি ছুটে গেলাম গ্রিন রুমে। ভেতরের দৃশ্যটা আমার চোখেও জল নিয়ে আসলো। মা আর মেয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার সাথে চোখাচোখি হতেই পিয়া একটা চোখ টিপে একগাল হাসলো। তারপরেই চলে গেল নিজের পারফরমেন্সের জন্য। ঘটনাটা ঠিক কী হয়েছিল সেটা বুঝতে অসুবিধা হলো না আমার, কিন্তু বিথির মুখটা দেখে বুঝলাম অনেক বছর পরে হলেও মেয়েরূপী ঢাল ওকে হঠাৎ করেই ওর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। পাশে দাঁড়ানো সুদীপ্ত বলে উঠল, আমাদের ঘরের নিচের ঘরটা ভাবছি আমি সারিয়েই নেব, ওটা বন্ধ থেকেই নষ্ট হয়ে যাবে। ওখানেই শুরু করো তোমার নাচের স্কুল। নাচের স্কুলের একটা ভালো নাম ভাবো তো দেখি, একটা পোস্টার বানাতে হবে তো। আমি এগিয়ে গিয়ে ওদের জড়িয়ে ধরে বললাম, পিয়া বিথি। বিথির শাশুড়িকে নিয়ে পিয়া যে কখন আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। ওনার মুখে বিথি শুনে আমরা চমকে উঠেছিলাম। বিথির শাশুড়ি তার নাতনি আর বৌমাকে জড়িয়ে ধরতেই সুদীপ্ত বলে উঠল, আমি যাই, পিয়া বিথির অনেক কাজ করতে হবে আমাকে, এবার আর দেরি করা যাবে না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।